পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা ৩৫, এর শেষাংশ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে সন্ধ্যা। ঘর থেকে বেরিয়ে নিচে যাওয়ার জন্য কয়েক পা এগিয়ে আবারও উল্টো দিকে আসে, আকাশকে দেখার জন্য। গতকাল আকাশ তাকে জড়িয়ে ধরার একটু পর ছেড়ে দেয়, এরপর তাকে শিমুর ঘরে পাঠিয়ে দেয় ঘুমানোর জন্য। সন্ধ্যা আকাশের কথা মেনে ঘুমোতে গিয়েছিল, কিন্তু বেচারি গতকাল রাতের কাহিনী মাথা থেকে বের করতে পারছে না। আকাশের প্রতিটি কাজগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। আকাশের বলা আস্ত কলিজা কথা মনে পড়তেই শিউরে উঠল। ধীরে ধীরে পায়ের গতি কমে এসেছে, মাথা নিচু করে হাঁটছে। আকাশের ঘরের সামনে দাঁড়াতেই শক্তপোক্ত বুকে কপাল ধাক্কা খেয়ে পিছন দিকে পড়ে যেতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে দাঁড় করায়। সন্ধ্যা মাথা উঁচু করে তাকায়। আকাশ মৃদু হেসে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা দৃষ্টি নিচু করলে আকাশের ফর্সা লোমহীন উদাম শরীর চোখে পড়ে। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ বাঁ হাতে সন্ধ্যার হাত ধরে রেখে ডান হাত সন্ধ্যার গালে রেখে মৃদু স্বরে বলে, আমাকে দেখতে এসেছিলে বউ? সন্ধ্যা মাথা নিচু করে রইল। আকাশ অসহায় কণ্ঠে বলে, আমি তো অসুস্থ হয়ে গিয়েছি বউ, পুরো শরীর ভীষণ ব্যথা করছে। কথাটা শুনতেই সন্ধ্যা আকাশের দিকে তাকায়। আকাশের মুখে অসহায়ত্বের ছাপ। সন্ধ্যার খারাপ লাগলো। আকাশ যে গতকাল বলল তার তেমন লাগেনি। সন্ধ্যার মুখে চিন্তার ছাপ দেখে আকাশ মনে মনে হাসল। আসমানি নওয়ানকে এগিয়ে আসতে দেখে সন্ধ্যা ভাবল, আকাশের মাকে বললে আকাশ হসপিটাল যাবে। সে বললে তো যায় না, এজন্য সেদিকে পা বাড়াতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে ধরে তার মায়ের দিকে চেয়ে বলে, মা আমি উঠেছি। আসমানি নওয়ান আকাশ আর সন্ধ্যাকে একসাথে দেখে থেমে গেলেন। তিনি দেখতে এসেছিলেন আকাশ উঠেছে কিনা। ছেলে মেয়ে দুটোকে একসাথে দেখে মৃদু হাসলেন। এরপর শিমুর ঘরে যায়। সন্ধ্যা আকাশের হাত থেকে নিজের হাত ছাড়াতে চাইছে। আকাশ সন্ধ্যাকে টেনে তার ঘরের ভেতর নিয়ে যায়। সন্ধ্যা নিজের হাত ছাড়িয়ে নিতে চাইছে। আকাশ সন্ধ্যার হাত ছেড়ে ডান হাতে সন্ধ্যার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। উল্টো ঘুরেই বাঁ হাতে দরজা ঠেলে দেয়। দৃষ্টি সন্ধ্যার দিকে। খুব ভালোই বুঝেছে সন্ধ্যা তার মাকে বিচার দিতে যাচ্ছিল। সে তো বউয়ের সেবা পাওয়ার জন্য মিথ্যা বলল, অথচ তার বোকা বউ উল্টো বুঝে বসে আছে। আকাশ বাঁ হাতের 2 আঙুলের সাহায্যে সন্ধ্যার কপালে একটা টোকা দেয়। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ মৃদু হেসে বলে, স্বামী অসুস্থ হলে বউদের সেবা করতে হয়, জানো না? সন্ধ্যা আকাশের দিকে তাকিয়েছিল। আকাশের কথায় মেয়েটি সাথে সাথে চোখ নামিয়ে নেয়। আকাশ আবারও বলে, আজ কলেজ যাবে? সন্ধ্যা উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি দেয়, কিন্তু আকাশ অসুস্থ কথাটা মনে পড়তে আবারও দুদিকে মাথা নাড়িয়ে বোঝায় সে যাবে না। আকাশ সন্ধ্যার মনোভাব বুঝতে পেরে শব্দহীন হাসে। সন্ধ্যার মাথা নিচু। আকাশ বাঁ হাত সন্ধ্যার থুতনির নিচে রেখে সন্ধ্যার মুখ সামান্য উঁচু করে। মৃদু স্বরে বলে, যেতে হবে না। তুমি সকাল সকাল খালি হাতে আমাকে দেখতে এসেছো কেন? অসুস্থ মানুষকে দেখতে আসলে হাতে করে ফলমূল আনতে হয়, জানো না? সন্ধ্যা বোকা চোখে তাকায়, ভাবে সে আকাশকে দেখতে আসলে তাকে ফলমূল আনতে হবে। আকাশ ছোট ছোট করে তাকায় সন্ধ্যার দিকে। মুখাবয়ব গম্ভীর, তবে মনে মনে হাসছে। সন্ধ্যা চোখ নামিয়ে নেয়। আকাশের প্যান্টের পকেটে ফোন বুঝতে পেরে সন্ধ্যা আকাশের পকেট থেকে ফোন বের করে। আকাশ দেখল, কিছু বলল না। তার ফোনে লক নেই, এজন্য সন্ধ্যা নিজেই ফোন খুলে কিছু টাইপ করলো। এরপর আকাশের দিকে ফোন ধরলে আকাশ তাকায় ফোনের দিকে। আমার কাছে টাকা নেই, আমাকে টাকা দিন, আমি ফল কিনে আনছি। আপনি টাকা দিবেন বলে ভাববেন না ওগুলো আপনার, কারণ টাকায় কারো নাম লেখা থাকে না। লেখাটি পড়ে আকাশ ঘাড় বাঁকিয়ে একটু কেসে ওঠে। অতঃপর সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, ফলেও তো কারো নাম লেখা থাকে না। সন্ধ্যা আবারও টাইপ করে, থাকবে। আকাশ বলে, তুমি কি ফলের উপর তোমার নাম লিখে দেবে? সন্ধ্যা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আকাশ চোখ ছোট ছোট করে বলে, তাহলে আমিও টাকার উপর আমার নাম লিখে দিব। সন্ধ্যা টাইপ করে, টাকা তো দোকানওয়ালা নিয়ে নেবে, আর আপনি ফল খাওয়ার পর খোসা আমার কাছে রয়ে যাবে, যার উপর স্পষ্ট আমার নাম লেখা থাকবে। আকাশ হতবাক হয়ে যায়। তার শান্তশিষ্ট ভদ্র বউয়ের মাথায় এত প্যাচ। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে মিটিমিটি করে হাসে। সন্ধ্যার হাসি আকাশের চোখে পড়ে। আকাশ দ্রুত নিজেকে সামলে বাঁ হাতে সন্ধ্যার মাথা থেকে ওড়না ফেলে দেয়। এরপর সন্ধ্যার শক্ত খোপা খুলে দেয়। সন্ধ্যা অবাক হয় আকাশের কাণ্ডে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে
তার বাঁ হাত সন্ধ্যার ঘাড়ের পিছন দিয়ে চুলের ভাঁজে রাখে। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ সূক্ষ্ম হাসল। বাঁ হাতের বুড়ো আঙুল সন্ধ্যার কানের এক পাশে এনে আলতো করে চালায়। মুখ এগিয়ে নিয়ে মৃদু স্বরে বলে, ফল খাবো না, মিষ্টি খাবো বউ। সন্ধ্যার শরীর শিরশির করছে। আকাশের কথা শুনে প্রশ্নাত্মক চোখে তাকায়। আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে বলে, চিন্তা নেই, এই মিষ্টি খেতে টাকা লাগে না। আকাশের কথার মর্মার্থ বুঝতে পেরে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ মিটিমিটি হেসে বলে, অসুস্থ মানুষকে খাইয়ে দিতে হয়, তুমি খাইয়ে দিবে না? সন্ধ্যা ঢোক গিলল। আকাশ তার মুখ আর একটু এগিয়ে আনলে সন্ধ্যা দ্রুত বাম দিকে মুখ ফিরিয়ে চোখ বুজে নেয়। আকাশ বিরক্ত হলো, তবে সন্ধ্যার লজ্জা বুঝতে পেরে হাসল। সন্ধ্যা দু হাতে আকাশকে ঠেলে সরাতে চাইল। আকাশ ছাড়ল না। ডান হাতে সন্ধ্যার কোমর আর একটু শক্ত করে ধরল। চুলের ভাঁজে রাখা বাঁ হাত ঘাড়ের পিছন দিয়ে নিয়ে সন্ধ্যার বাম গালে রেখে সন্ধ্যার মুখ নিজের দিকে ফেরায়। সন্ধ্যা দ্রুত চোখ মেলে তাকায়। আকাশের দৃষ্টি তার ঠোঁটে বুঝতে পেরে ঢোক গিলল। দৃষ্টি এলোমেলো হয়। আকাশ গলা নামিয়ে বলে, বুঝেছি, বউ আমার কিপটি, নিজে থেকে খাওয়াবে না, আমাকেই খেতে হবে। কথাটা বলে সাথে সাথে নিজের বাসনা পূরণ করতে সন্ধ্যার ঠোঁট জোড়া নিজের রাজত্ব চালায়। বাঁ হাত সন্ধ্যার গাল থেকে নামিয়ে গলায় আনে। বাম কাঁধে পড়ে থাকা ওড়না ফেলে দেয়। সন্ধ্যার বাঁ হাতে আকাশের ফোন শক্ত করে ধরে। অসহ্য অনুভূতিতে নেতিয়ে পড়ে মেয়েটা। ডান হাত আকাশের বুকে রেখে দুর্বল হাতে আকাশকে ঠেলে সরিয়ে দিতে চাইল। আকাশ গায়ে মাখল না। 2 মিনিটের মাথায় সন্ধ্যার হাতে আকাশের ফোন কর্কশ কণ্ঠে বেজে ওঠে। বিরক্তিতে আকাশের কপালে ভাঁজ পড়ে। সন্ধ্যা ছটফট করলে আকাশ আরও বিরক্ত হয়। ফোন বাজতে বাজতে কেটে গিয়ে আবারও নতুন করে রিং হয়। আকাশ চরম বিরক্ত হয়। তার জীবনে শান্তি নেই। বউকে কাছেই পায় না, যা একটু পায় আশেপাশে যত বেয়াদব আছে সবগুলো তার কাছে মরতে আসে। সমানে কলের শব্দে আকাশ সন্ধ্যাকে ছেড়ে দেয়। চোখে মুখে বিরক্তি। ছাড়া পেয়ে সন্ধ্যা দ্রুত দুপা পিছিয়ে যায়। বাম কাঁধের ফেলে দেওয়া ওড়না টেনে কাঁধে তুলে নেয়। মাথা নিচু তার, একটু আধটু কাঁপছে শরীর। আকাশ সন্ধ্যার হাবভাব দেখছে। মুখে হাসি নেই, বিরক্ত সে। সন্ধ্যার উপর না, যে ফোন করেছে তার উপর। ফোনের ওপাশে যে আছে তাকে পেলে আজ উল্টো করে ঝুলিয়ে রাখবে। আকাশের ফোন আবারও বেজে উঠলে সন্ধ্যা মাথা নিচু রেখে আকাশের ফোন বাড়িয়ে দেয়। হাত মৃদু কাঁপছে। আকাশ বুঝতে পারল। সন্ধ্যা হাত থেকে ফোন নিয়ে দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। আকাশকে সরে যেতে দেখে সন্ধ্যা স্বস্তি পায়। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজার দিকে। আকাশ রায়ানের কল রিসিভ করে ধমকে বলে, কি প্রবলেম তোমার? মরবা ভালো কথা, আমি কি বলেছি মরার আগে আমাকে জানিয়ে মরতে? রায়ান অবুঝ গলায় বলে, স্যার আমি তো নিজেই জানি না আমি মরব। আকাশ একই সুরে বলে, জানো না কেন? রায়ান মাথা চুরকে বলে, সেটাও তো জানি না স্যার। আকাশ রেগে বলে, আমার প্রাইভেট টাইমে কল করে তুমি আমায় চরম বিরক্ত করেছো। তোমার জন্য মারাত্মক শাস্তি রেডি করছি, দাঁড়াও। রায়ান ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, সরি স্যার, আর হবে না। আপনি বাথরুম পুরোপুরি সেরে নিন, আমি আবার পরে কল করব। আকাশ হতবাক হয়ে দাঁত কিরমির করে বলে, কি বললে? রায়ান উত্তর করে, আপনি তো বললেন প্রাইভেট। আকাশ রাগে ফুসফুস করতে করতে কড়া ধমক দেয়, শাট আপ, আর একটা বাজে কথা বললে তোমার পাছার ছাল তুলে ফেলবো। রায়ানের হাত থেকে ফোন পড়তে পড়তে বেঁচে যায়। দরজায় সন্ধ্যা এখনো দাঁড়ানো। আকাশ কিভাবে রেগে রেগে কথা বলতে দেখে মেয়েটা অবাক হয়। লাস্টে এসে এত জোরে ধমক শুনে রায়ানের সাথে সাথে সন্ধ্যা নিজেও ঝাঁকি দিয়ে ওঠে। সাথে আকাশের লাস্ট কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। দরজায় সন্ধ্যাকে দেখে আকাশ নিজেকে সামলে নেয়। এই বউটা তার আড়াল থেকে সব শুনে নেয় কেন? সে কি সব বলে ফেলে, আর তার সন্ধ্যা মালতী সব শুনে নেয়, দেখে নেয়। কি জ্বালা! আকাশ কল হোল্ড করে। সন্ধ্যার দিকে চেয়ে দুষ্টু হেসে বলে, মিষ্টি রিভিউয়ের জন্য দাঁড়িয়ে আছো সন্ধ্যা মালতী? সন্ধ্যা বিস্ময়ের চোখে তাকায়। আকাশ মিটিমিটি হেসে বলে, মিষ্টিটা অনেক ইয়াম্মি ছিল বউ। লজ্জায় সন্ধ্যার কান গরম হয়ে উঠল। আর 1 সেকেন্ডও এখানে দাঁড়ায় না, এক দৌড় দেয়। সন্ধ্যাকে এভাবে দৌড় দিতে দেখে আকাশ শব্দ করে হেসে ফেলে। একটু পর নিজেকে সামলে ফোন কানে ধরে গম্ভীর গলায় বলে, রায়ান তোমার গার্লফ্রেন্ড কবে ফিরবে গ্রাম থেকে? রায়ান অবাক হয়। তার স্যার সকালের এত খোঁজ নিচ্ছে কেন হঠাৎ? উত্তর দেয়, স্যার 2 দিন পর আসবে হয়তো। আকাশ বলে, আচ্ছা, বগুড়া যাওয়ার প্ল্যান আপাতত ক্যান্সেল।
রায়ান আমতা আমতা করে বলে, স্যার সকালকে কিছু করেছে? কিছু করলে ওর হয়ে আমি সরি স্যার, ও খুব ভালো। আকাশ রেগে বলে, আর আমার কাছে কালো। রায়ান সাথে সাথে বলে, না স্যার, ও তো ফর্সা। আকাশ বিরক্ত হয়ে বলে, গাধা, কাজ কর, বলেই কল কেটে দেয়। রুমে এপাশ ওপাশ পাইচারি করতে শুরু করে আকাশ। সকাল আর তার মায়ের কথা ভাবতেই রাগে চোয়াল শক্ত হয়ে যায়। ডান হাতে ফোন শক্ত করে ধরে, বাঁ হাত মুঠো করে। শাস্তি কাকে বলে সন্ধ্যার সৎ মা আর বোনকে বোঝাবে সে, তার বাবাকেও। এগুলোর সাথে যে কানেক্ট আছে সবগুলোর কড়াই গন্ডায় হিসাব নেবে সে। আকাশ সারাদিন বাড়িতেই ছিল। সন্ধ্যার পর পর কিছু কাজে বাইরে বেরিয়েছিল। ঘন্টা 2 পর বাড়ি ফিরে। গাড়ি গ্যারেজে রেখে গাড়ি থেকে নামলে অনিকাকে বাড়ির দিকে যেতে দেখে আকাশ আনিকার পাশে এসে দাঁড়ায়। হাঁটতে হাঁটতে বলে, রাব্বি কোথায়? একা এসেছিস নাকি? আনিকা উত্তর করে, হ্যাঁ। গত 2 দিন কোথায় হাওয়া হয়েছিলি? হাওয়া হবে কেন, বাসায় ছিলাম, আসতে পারিনি একটি কারণে। আকাশ ভ্রু কুচকে বলে, কি এমন কারণ? বললাম ইরা সৌম্যর বিয়ে। আনিকা মৃদুস্বরে বলে, অনিমারও বিয়ে ছিল। কথাটা শুনে আকাশের পা থেমে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় আনিকার দিকে। আকাশকে থেমে যেতে দেখে আনিকা আকাশের দিকে তাকায়। আকাশ অবাক হয়ে বলে, কি বললি? কাউকে বলিনি, শুধু ছেলে এসে বিয়ে করে গিয়েছে। আকাশ ঢোক গিলল, তার নিজেরই তো খারাপ লাগছে। তাহলে অরুণের কেমন লেগেছে? এই জন্য অরুণ গতকাল ওভাবে চলে গেল। অরুণের অনেক মেসেজ সে পেয়েছে আজ সারাদিনে, কিন্তু সিন করেনি। ভীষণ খারাপ লাগছিল। অরুণের কথাগুলোর ভার অনেক বেশি ছিল। আকাশ দ্রুত পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে অরুণের মেসেজ চেক করে। অনেক সরি, ভুল স্বীকার। মেসেজের উপরে একটি মেসেজ চোখ আটকায় আকাশের। আমি সন্ধ্যাকে নিয়ে এভাবে বলতে চাইনি আকাশ, ওটা মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। মাথা ঠিক ছিল না আমার। অনামিকার ক্ষেত্রে তুই সবসময় আমায় বাধা দিতে বলে অনেক রাগ হয়েছিল, তাই ভুলভাল বলেছি, সরি রে। অনামিকার বিয়ে হয়ে গিয়েছে আকাশ। এটা শুনে আমি আর ওই দেশের মাটিতে পা রাখতে পারিনি। মেসেজটি পড়ে আকাশ থম মেরে দাঁড়িয়ে রইল। আনিকার দিকে তাকিয়ে বলে, তুই জোর করে ধরে বেঁধে বিয়ে বোনকে দিলি নাকি? আনিকা সাথে সাথে উত্তর দিল, না, খারাপ লাগছে তার। অনামিকার জন্য নয়, অরুণের জন্য। তার ফোন তুলছে না অরুণ, কোথায় সেটাও জানে না। মৃদুস্বরে বলে, অনামিকা নিজের পছন্দেই বিয়ে করেছে। গত 8 মাস আগে থেকে ওর একটি ছেলের সাথে রিলেশন ছিল। আকাশ অবাক হয়ে বলে, 3 মাসে অরুণকে ভুলে গেল? এ বছরের সেরা জোকস। আনিকা কিছু বলে না। আকাশ আবারও বলে, অরুণ নোট পিক নিয়ে অপরাধ করলে তোর বোন নোট দিয়ে অপরাধ করেছে। অরুণ স্বভাব সুলভ মেয়েদের সাথে বেশি মিশত। উপর উপর গার্লফ্রেন্ড বলে মুখে ফেনা তুলতো, ভেতরে ছিল ফাঁকা। এসব জেনে অনামিকার খারাপ লাগা নর্মাল, ছেড়ে দিতে চাওয়া নর্মাল। অরুণ নোটপিক ভাইরাল করার ভয় দেখিয়েছে অনামিকাকে, ওর কাছে রাখতে চেয়েছে। হয়তো এটা অপরাধ, কিন্তু মজার ব্যাপার ও ভাইরাল করেনি, বরং অনামিকার সম্মান রাখতে পিকগুলো সেই কবেই ডিলিট করেছে। আমি সাক্ষী। গত 11 মাসে ওকে কোনো মেয়ের সাথে ফ্ল্যাট করা তো দূর, উল্টে অনামিকার জন্য অপেক্ষা করে গিয়েছে। বিয়ের খবর পেয়ে কষ্ট পেয়ে দেশ ছেড়েছে। আর তোর বোন কি করলো? আনিকার মাথা নিচু। সে নিজেও এসব কিছুই জানতো না, কি বলবে। আকাশ তাচ্ছিল্য কণ্ঠে বলে, একজনের নোটপিক সেন্ড করে 3 মাসের মাথায় আরেকজনের গলায় ঝুলে গেল। আসলে তোর বোন অরুণকে ভালোবাসতই না। যখনই বুঝলো অরুণ ওকে ভালোবাসে, তখনই সুযোগ বুঝে অরুণের জীবন থেকে সরে পড়ল। কারণ সে বুঝে গিয়েছে অরুণ আর যাই করুক তার পিক ভাইরাল করবে না। কিছু বলার নেই। তবে ভালো হয়েছে, তোর বোনের মতো 3rd ক্লাস মেয়ে আমার ফ্রেন্ডকে ডিজার্ভ করে না। শুধু তোর বোনকে আমার সামনে পড়তে নিষেধ করিস, নয়তো থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। শেষ কথাটা রেগে বলে আকাশ। এরপর বাড়ির দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, ভেতরে আয়, ফ্রেন্ডরা কখনো পর হয় না, আর মা তোকে ডেকেছে। আনিকা চোখের কোণে জমা পানি মুছে নেয়, একটু হাসলো আকাশের কথায়। আকাশ ভেবেছে অনামিকাকে এসব বলায় আনিকা তাকে ভুল বুঝবে, এই জন্যই এমন কথা বলল। অতঃপর আকাশের পিছু পিছু এগিয়ে যায়। আকাশ বাড়ির ভেতর এসে আশেপাশে তাকালে সন্ধ্যাকে খুঁজলো, না পেয়ে হতাশ হয়ে নিজের ঘরে চলে যায়। আনিকা আসমানি নওয়ানের সাথে কথা বলে। এরপর শিমু, ইরা, সন্ধ্যা আসলে তাদের সাথে কথা বলায় ব্যস্ত হয়। আকাশ ঘরে এসে অরুণের মেসেজটা রিপ্লে করে। ভেবেছিলাম তোর আর অনামিকার মাঝে মান অভিমান চলে,
তুই অপরাধ করেছিস, অনামিকা শাস্তি দিচ্ছে, তুই মানতে না পারলে অপেক্ষা কর। তাই উল্টোপাল্টা কিছু করতে বাধা দিতাম। যাই হোক, এসব বাদ, বাংলাদেশে আয়, ফর্সা মেয়ে বাদ, সন্ধ্যা মালতীর মতো শ্যামা মেয়ে এনে দিব তোকে, অনেক সুখী হবি। অরুণের ফোন হাতেই ছিল। আকাশের রিপ্লে পেয়ে জানে পানি এসেছে তার। যা ভুলভাল বলে এসেছে, নিশ্চিত ছিল বছরখানেক আকাশ তার সাথে কথা বলবে না। তার সাথে সেখানে একদিন পরেই রিপ্লে পেয়ে অরুণের চাঁদ হাতে পাওয়ার মতো ফিলিংস হলো। একটু হেসে রিপ্লে দে, তুই চাইলে সন্ধ্যা মালতীকেই দিতে পারিস, তোর আর কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না। দারুণ না আইডিয়াটা? অরুণের মেসেজটি পড়ে আকাশ রেগে মেগে হাতের ফোন সর্বশক্তি দিয়ে আছড়ে ফেলে। এসব মজা নেওয়া যায় না। কত বড় সাহস তার! সন্ধ্যা মালতীকে নিয়ে আবার উল্টাপাল্টা বলে। দাঁত কিরমির করে বিড়বিড়িয়ে বলে, বেয়াদবের বাচ্চা অরুণ, তোকে ছাড়বো না আমি। একবার বাংলাদেশে আয়, রায়ানের সাথে তোরও পাছার ছাল তুলবো। কিছুক্ষণ পর রাগ কমে গেলে এগিয়ে গিয়ে ফোন তুলে দেখলো ফোনের অস্তিত্ব নেই। সন্ধ্যা ফেলেছিল তখন শুধু গ্লাস ফেটেছিল। এবার শেষ, একদম গুঁড়ো। এর ব্যাটারিও বেঁকে গিয়েছে একদম। আকাশ হতাশ হলো। মনে মনে ভাবলো, ফোন গিয়েছে তো কি হয়েছে, বউ তো ভালো আছে, এতেই শান্তি। গতকাল রাতে ইরাকে নিয়ে কিছু কথা বলার সময় 11 মাস পর উচ্চারণ করেছিল। ইরা অবাক হয়েছিল। সৌম্যকে জিজ্ঞেস করলে সৌম্য কার্জন হলে না গিয়ে গত 11 মাসের সব ঘটনা ইরাকে বলে। শুধু ইরার বাবা মারা যাওয়ার ব্যাপারটা এখনো জানায়নি। সৌম্য অফিস থেকে ফিরেছে রাত 10টায়। আজ ফিরতে লেট হয়ে গিয়েছে। গত 2 দিন ছুটি নিয়েছিল, আজ অফিস ছিল। দরজা খুলে দিয়েছে আসমানি নওয়ান। ইরাকে কোথাও দেখেনি সৌম্য, জিজ্ঞেসও করেনি কাউকে। ঘরে এসে গোসল করে নেয়। ক্লান্ত লাগছে, পরনে কালো প্যান্ট, উদাম শরীর। বাসায় থাকা অবস্থায় ছোট থেকেই লুঙ্গি পরার অভ্যাস, কিন্তু এই বাড়ি একটা লুঙ্গিও নেই বলে সৌম্যর বিরক্ত লাগছে। ইরা ঘরে এসে সৌম্যকে দেখে বলে, তুই কখন এসেছিস? সৌম্য ইরার দিকে তাকালো। ইরার পরনে 3 পিস দেখে ভালো লাগলো তার, কিন্তু ওড়না নেই। সব চুলগুলো অর্ধেক করে দুপাশে রেখেছে। সৌম্য মৃদু স্বরে বলে, এসে গোসল করলাম, তোর ওড়না কোথায়? ইরা এগিয়ে এসে সৌম্যর সামনে দাঁড়িয়ে বলে, খুঁজে পাচ্ছি না, কোথাও হয়তো খুলে পড়েছে। সৌম্য অবাক হয়ে বলে, মানে? ইরা অসহায় কণ্ঠে বলে, এই বাড়িরই কোথাও আছে, খুঁজতে হবে। তাছাড়া ওড়নাগুলো অনেক বড় হয়, স্কার্ফ হলে ভালো হয়। সৌম্য হতাশ চোখে চেয়ে রইল ইরার দিকে। ইরা সৌম্যর হাত ধরে বলে, তুই কি মন খারাপ করেছিস সৌম্য? সৌম্য কিছু বলল না। ইরার হাত থেকে তার হাত ছাড়িয়ে নেয়। ব্যাপারটা ইরার বুকে চিনচিন করে ওঠে। অসহায় কণ্ঠে নাকি সৌম্য? সৌম্য ঘাড় বাঁকিয়ে টেবিলের উপর থেকে একটি কালো টিপের পাতা নিয়ে ইরার চোখের দিকে তাকায়। এটুকুতেই ইরার চোখের কোণে পানি জমেছে। সৌম্য কি বলবে বুঝলো না। ভেতর থেকে একটি টিপ বের করে ইরার কপালের মাঝ বরাবর টিপ পরিয়ে দেয়। সৌম্যর মনে হলো ফর্সা মুখে কপালের মাঝে বরাবর ছোট্ট একটি কালো টিপ ইরার সৌন্দর্য কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। ইরার মুখের দিকে চেয়ে সৌম্য মৃদু হাসলো। এরপর টিপের পাতাটি ইরার হাতে দিয়ে তার 2 হাতে রাজলা ইরার মুখ নিয়ে মৃদু স্বরে বলে, কাঁদছিস কেন? কিছু বলেছি আমি? ইরা উত্তর করে, ভেবেছিলাম তুই রাগ করে আর কথা বলবি না। সৌম্য ইরার দিকে চেয়ে রইল। ইরা আবারও বলে, তুই কি করে জানলি আমার কালো ছোট টিপ পছন্দ? আমি তো তোকে কখনো বলিনি। সৌম্য উত্তর দেয়, টিপের দোকান দেখলে তোর দৃষ্টি সব সময় এই কালো টিপের পাতায় আটকে থাকতো। ইরা অবাক হয়ে বলে, কখন এত খেয়াল করতি আমায়? সৌম্য একটু হেসে বলে, সব সময়। ইরা মন খারাপ করে বলে, সর্বোচ্চ 10 টাকা দাম, তখন কিনে দিতি না কেন? সৌম্য দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, ভীত ছিলাম তাই। এখন সাহসী হয়েছিস? সৌম্য ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে ইরার নাক টেনে বলে, আমি সাহসী হয়েছি কিনা জানি না, তবে তুই আমার বিয়ে করে ভীত হয়েছিস, এটা শিওর। ইরা অবাক হয়ে বলে, কিভাবে? সৌম্য গম্ভীর গলায় বলে, আমি আসার আগে 3 পিস পরেছিস, সারাদিন তো নিজের পছন্দের পোশাক পরে ঘুরে বেরিয়েছিস। এরা থতমত খেয়ে তাকায়। ধরা খেয়ে দৃষ্টি এলোমেলো হয়। সৌম্য মৃদু হেসে বলে, একদিনে কিছু করতে বলিনি আমি, ধীরে ধীরে শিখে যাবি ইরাবতী, এত চাপ নিতে হবে না। এরা আপ্লুত হলো। সৌম্যর 2 হাতে ইরার চুলগুলো সামনে থেকে সরিয়ে পিছনে নিয়ে গেল। ইরা লজ্জা পায় একটু, কিন্তু কিছু বলল না। সে যেমন পোশাকই পরুক, সামনে ওড়না, স্কার্ফ বা চুল রাখে সব সময়। সৌম্য ইরার হলুদ ফর্সা গলায় দৃষ্টি রাখে।
ডান হাত উঠিয়ে হাতের উল্টো পিঠে আলতো করে বোলায় আর নরম গলায় বলে, জামার গলা বড়, ভালো লাগছে। ইরার দৃষ্টি নিচু। সৌম্য মৃদু স্বরে বলে, তাকা আমার দিকে। ইরা সৌম্যর কথা মেনে চোখ তুলে সৌম্যর দিকে তাকায়। সে ভেবেছিল সৌম্য তার মুখের দিকে তাকিয়ে আছে, তাই তাকেও তাকাতে বলছে। কিন্তু সৌম্যর দৃষ্টি দেখে ইরা কেঁপে ওঠে। সৌম্য দুষ্টু হেসে বলে, সুন্দর। ইরা দু হাতে সৌম্যকে আলতো হাতে ধাক্কা দিয়ে মেকি রাগ দেখিয়ে বলে, তুই দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস। সৌম্য যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে আছে, দৃষ্টিও এদিক ওদিক হয়নি। ইরা না পেরে উল্টো ঘুরে যেতে নিলে সৌম্য ইরার হাত টেনে ধরে। ইরা সৌম্যর দিকে তাকায়। ভীষণ লজ্জা পায় সে। এক পর্যায়ে সৌম্যর দৃষ্টি থেকে বাঁচতে এগিয়ে এসে সৌম্যকে দু হাতে জাপটে ধরে। সৌম্য হাসল। দু হাতে ইরাকে জড়িয়ে নিয়ে মাথায় একটা চুমো আঁকে। 11টার পর আকাশ তার ঘর থেকে বেরিয়ে নিচে নামে, আশেপাশে তাকায়। কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে চরম হতাশ হয়। সারাদিন বাড়ি থেকেও ঘর থেকে বের হয়েছিল কয়েকবার, কিন্তু একবারও সন্ধ্যার দেখা পায়নি। কি জ্বালা! বউকে একটা চুমো খেলেই বউ তার গুহায় লুকিয়ে পড়ে। সে কি তার বউকে চুমো খাবে না? এমন হলে তার জীবন চলবে কি করে? আকাশ হতাশ হয়ে সোফায় গিয়ে বসলো। মাকে ডাক দেওয়ার আগেই আসমানি নাওয়ান সাথে শিমুর মা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আকাশ অসহায় কণ্ঠে বলে, মা, আমার বউ কোথায়? আকাশের কথার ধরনে আসমানি নাওয়ান আর শিমুর মা হেসে ফেলল। শিমুর মা এগিয়ে এসে বলে, তোমার বউ তো রান্নাঘরে। আকাশ সাথে সাথে উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে, সত্যি বলছো তো খালা? আসমানি নাওয়ান হেসে বলে, হ আব্বা, মিথ্যা কইব কা। আকাশ রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, রান্নাঘরে অনেক গরম, তোমরা এখানে বসে একটু ফ্যানের বাতাস খাও মা খালা। আকাশের কথা শুনে দু বোন হাসলো। সন্ধ্যা সব কাজ শেষে দুটো বাটি ধুয়ে তাকের উপর রেখে উল্টো ঘোরার সাথে সাথে আকাশ সন্ধ্যাকে জড়িয়ে ধরে। হঠাৎ এভাবে জড়িয়ে ধরায় সন্ধ্যা ভয় পেয়ে যায়, তবে আকাশ ধরেছে বুঝতে পেরে স্বস্তি পায়। সন্ধ্যার ওড়না গলার সাথে, খোপা করা চুল আধখোলা হয়ে আছে। আকাশ সন্ধ্যার গালে একটা চুমু খেয়ে মৃদু স্বরে বলে, আমার শান্তি তুমি। সন্ধ্যা ডান হাত তুলে আকাশের পিঠে রাখে। আকাশ সন্ধ্যাকে জড়িয়ে ধরে রেখেই সন্ধ্যার গালে পরপর 5টা চুমু খায়। এরপর সন্ধ্যাকে ছেড়ে দু হাতে সন্ধ্যার মুখ আগলে নিয়ে বলে, কোথায় ছিলে বউ? সন্ধ্যা আকাশের দিকে চেয়ে আছে। সে আজ সারাদিন ইরা আর শিমুর সাথেই ছিল। আনিকা এসেছিল, সে অনেক কথা বলেছে। আনিকা চলে গেলে সন্ধ্যা রান্নাঘরে এসে রান্নার কাজে হেল্প করেছে। আকাশ অসহায় কণ্ঠে বলে, স্পেশাল মিষ্টির অভাবে আমার ডায়াবেটিস ধরবে সন্ধ্যা মালতী, একটু বোঝো বউ। সন্ধ্যা বিস্ময় চোখে তাকায়। আকাশের এসব অদ্ভুত অদ্ভুত কথা শুনে বেচারির মাথা ঘোরে। আকাশ একটু ঝুঁকে সন্ধ্যার ঠোঁটে টুপ করে একটা শুকনো চুমু খায়। এরপর সন্ধ্যার হাত ধরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলের এখানে এসে আকাশ একটি চেয়ার টেনে বসে। এরপর পাশের চেয়ার টেনে সন্ধ্যাকে বসায়। আসমানি নাওয়ান আর শিমুর মা সবার জন্য ভাত বেড়েছেন। ইরার মাও টেবিলে বসে পড়েছে। পাশে শিমুর মা, তার পাশে শিমু বসেছে। সৌম্য আর ইরা উপর থেকে নেমে আসে। দুজন পাশাপাশি বসে। টেবিলের মাথায় সৌম্য, একটু ঘুরে ডান দিকে আকাশ, অর্থাৎ সৌম্যর একদম ডান পাশে বসেছে আকাশ। সৌম্যর বাম পাশে একটু ঘুরে ইরা বসেছে। কেউ কোনো কথা বলল না, সবাই চুপচাপ খাওয়ায় ব্যস্ত হয়। ইরার মা আসমানি নাওয়ানের উদ্দেশ্য বলে, আসমানি তুমিও বসো। আসমানি নাওয়ান বলেন, বসতাছি ভাবি, তোমরা খাও। তার দৃষ্টি আকাশের দিকে, প্রায় সবার দৃষ্টি আকাশের দিকে। আকাশ তার পাতের মাছ নিয়ে কাটা বেছে বেছে সন্ধ্যার পুরো প্লেটের চারদিকে সাজিয়ে দিচ্ছে, যেন সন্ধ্যা কোনো বাচ্চা। সন্ধ্যা খাওয়া বাদ দিয়ে তার প্লেটের দিকে হাঁ করে চেয়ে আছে। তার মনে হচ্ছে সে 5 বছরের বাচ্চা। সৌম্য ব্যাপারটি খেয়াল করে একটু হাসলো। অতঃপর বলে, বনু খেয়ে নি। সন্ধ্যা একটু নড়ি চড়ে বসে। আকাশ একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলে, খাও বউ, মাছ বেছে দিয়েছি বলে এত লজ্জা পাচ্ছ? লজ্জা রেখে খাও, নয়তো আমি খাওয়ানো স্টার্ট করব। আর আমি খাওয়ালে কিন্তু হাত দিয়ে খাওয়াবো না। সন্ধ্যা দ্রুত ভাত মাখাতে ব্যস্ত হয়। আকাশ হাসলো। এরপর সোজা হয়ে বসে নিজের খাওয়ায় ব্যস্ত হয়। আসমানি নাওয়ান এগিয়ে এসে আকাশের মাথায় হাত বোলায়। আকাশ ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে চেয়ে মৃদু হেসে বলে, মা, তোমার মাছ দাও, বেছে দিচ্ছি। যতই হোক মা আমার বহুত হিংসটে। আসমানি নাওয়ান আকাশের কান টেলে বলে, বেয়াদ্দব ছেলে, আমি আমার জান্নাতটা দেখে হিংসা করবো? আকাশ ভাবলেশীনভাবে ভাত খায়, যেন সে মহা সত্যি কথা বলেছে। আসমানি নাওয়ান হাসলেন। তার ছেলেটা কত মাস পর এভাবে হাসছে।
ভেবেই বুকটা প্রশান্তিতে ভরে যায় তার। এরপর এগিয়ে এসে সৌম্যর পাশে দাঁড়ায়। সৌম্যকে জিজ্ঞেস করেন, বাসার মালিককে নিষেধ করছো আব্বা? সৌম্য ছোট করে বলে, এখনো করিনি, আজ করব। আসমানি নওয়ান সৌম্যর মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি আমারে মা কইয়া ডাকো না কেন আব্বা? সৌম্য বিব্রত বোধ করে। সে মা ডাকতে চাইলেও হঠাৎ করে মা ডাক আসছে না। আকাশ পাশ থেকে বলে, তোমার ছোট ছেলে শরম পায় মা, শরম, কঠিন লজ্জা তার। সৌম্য বিরক্ত হয়ে বলে, তো কি আপনার মতো নির্লজ্জ হব? আকাশ কটমট দৃষ্টিতে চেয়ে বলে, মনে হচ্ছে লজ্জার গোডাউন আছে তোমার কাছে। সৌম্য চোখ ছোট ছোট করে বলে, অবশ্যই আছে, ঠিক যেমন আপনার কাছে নির্লজ্জতার গোডাউন আছে। আকাশ রেগে বলে, আমি তোমার বড় ভাই। সৌম্য ভাবলেশীনভাবে বলে, ও, মনে ছিল না। ওদিকে সকলে খাওয়া রেখে অবাক হয়ে আকাশ আর সৌম্যর দিকে চেয়ে আছে। এভাবে কোনো ছেলেদের ঝগড়া করতে দেখেনি বোধহয়। সন্ধ্যা আর ইরা সবচেয়ে বেশি অবাক। বিস্ময়ে দুজনেই বাঁ হাত মাথায় চলে গিয়েছে। আকাশ দাঁত কিরমির করে তাকায় সৌম্যর দিকে। কি বেয়াদব ভাবা যায়, বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করছে। আকাশ রেগে বাঁ হাতের কনিষ্ঠ আঙুল সৌম্যর দিকে উঁচিয়ে বলে, তোমাকে তো আমি। মাঝখান থেকে আসমানি নয়ন কপাল চাপড়ে বলেন, আরে তোমরা দুই ভাই মেয়েদের মতো এভাবে ঝগড়া করতাছো কেন? আকাশ দাঁত কিরমির করে বলে, মা, তোমার এই ছোট ছেলে 1 নম্বর ঝগড়ুটে। সৌম্য রেগে বলে, আর আপনি ঝগড়ুটের গুরু, আমি কেবল আপনার শিষ্য মাত্র। শিমু খেতে খেতে মিটিমিটি হেসে গুনগুন করে গায়, আপনি গুরু, আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম।